নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মিথুন রাশি নিয়ে। জানুয়ারি মাসের শেষ 12 দিন অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে জানুয়ারি মাসের 31 তারিখ, এই 12টা দিন মিথুন রাশির জাতক জাতিকাদের যে 7টি ঘটনা ঘটবে, সেই 7টি ঘটনা নিয়ে আমি আলোচনা করব। এই 7টি ঘটনা 7টি দিক হতে পারে, 7টি আঙ্গিক হতে পারে, দৃষ্টিভঙ্গি হতে পারে, প্রয়োগ হতে পারে। তাই নিয়ে আমার আজকের এই অনুষ্ঠানটি। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে মিথুন রাশির একদম রাশির মধ্যেই কিন্তু বসে রয়েছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি এবং মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এবং বৃহস্পতির একত্রীকরণের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে। এই অন্তর্দ্বন্দ্বের যে প্রভাব, সেই প্রভাবটি কিন্তু অতি মাত্রায় জানুয়ারি মাসের এই শেষ 12 দিন লক্ষ্য করা যাবে। এখন এই অন্তর্দ্বন্দ্ব মানেটা কি? অপশনাল হয়ে যাওয়া। এই অন্তর্দ্বন্দ্বের মানেটা কি? স্ক্যাটারলি মুভ করা, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাওয়া। তার কারণ অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। যদি আপনি স্পেসিফিক ভাবে আপনার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করা বাধ্যতামূলক। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে সার্বিক মতে বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার ঘরে কিন্তু বুধ চলে গেছে। ফিজিক্যালি 8 নাম্বার ঘরে বুধ থাকা অত্যন্ত পজিটিভ মানা হয়, ঠিক আছে, কিন্তু সেখানে আবার মঙ্গলও আছে, আবার সেখানে কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। দুটো জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু বোঝার প্রয়োজন আছে। তাহলে এই যে মঙ্গল এবং বুধের অবস্থান ইলিউশন, আবেগ, ইমোশন অতিমাত্রায় যে বাড়িয়ে দেয়, সেটা কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিনাশের কারণ হবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এই যে 8 নাম্বার ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে আমার যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা বুধ এবং বৃহস্পতির ফলে এই যে অপশনাল হয়ে যাওয়া, অপশনাল মানেটা কি? আমি কখন অপশনাল হয়ে যাই? যখন প্রচুর অপশন আমার হাতে থাকে। আমি এই কাজটা করব নাকি এই কাজটা করব নাকি ওই কাজটা করব, সে বলল এই কাজটা করো, তখন মনে হলো এই কাজটা তাহলে করি। এই যে প্রচুর অপশন আমার হাতে থাকা, তার ভুল প্রয়োগের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন এই যে ভুল প্রয়োগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কি বিনাশ করবে, বিনাশ টেনে আনবে আমার জীবনে? এই ভুল প্রয়োগের জায়গাটা আমার মধ্যে থাকবেই সার্বিক মতে যদি আমি লক্ষ্য করি, কিন্তু সেটা কখনো আমার বিনাশ টেনে আনবে না। কেন? তার কারণই হচ্ছে যখনই রাজ্য সৃষ্টি হচ্ছে, এবং রাজ্যটা অত্যন্ত স্ট্রং রাজ্য, শুক্রাদিত্য যে রাজ্য, সেই রাজ্য কিন্তু দুটো দিককে অত্যন্ত পাওয়ারফুল করে দেয়।
এক অর্থনৈতিক দিকটা, দ্বিতীয়ত সম্পর্কের দিকটা। সুতরাং রাজযোগের আন্ডারে যখন 8 হাউস পড়ে গেল, 8 হাউসের ততটা নেগেটিভিটি কিন্তু এক্ষেত্রে ইনক্রিজ করবে না যতটা রাজযোগ সৃষ্টি না হলে করত। রাজযোগ সৃষ্টি না হলে যতটা ইনক্রিজ করত নেগেটিভিটি, হয়তো 80% ইনক্রিজ করতো, সেখানে কিন্তু 15 বা 20% ইনক্রিজ করবে, তার বেশি ইনক্রিজ করবে না। কিন্তু তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমার উন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তার কারণ রবি এবং শুক্রের একত্রীকরণ শনির ঘরে যে শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি করেছে, রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা। সেই ফ্লাকচুয়েশনের কারকতা কিন্তু ডেফিনিট ভাবে থাকবেই থাকবে, বোঝার প্রয়োজন আছে। কিন্তু যখনই রাজযোগের আন্ডারে চলে এলো মঙ্গল এবং বুধের অবস্থান, এবং সেই বুধের মিথুন রাশি নিয়েই আমি আজকে আলোচনা করছি, যার অধিপতি গ্রহ বুধ, তাহলে তার ব্যাড রিফ্লেকশনটা ততটা হবে না ডিক্রিজ করার ক্ষেত্রে, কিন্তু আমাকে ইনক্রিজও করতে দেবে না সফলতার জায়গাটা। কেমন? এই জায়গাটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। এই নেগেটিভিটিটা যদি আপনার মানে নেগেটিভিটিটা অফ করা হয়ে থাকে, তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে আমার নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে, আমার দেখা যাচ্ছে আমার ছকের মধ্যে সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা নেই, তাহলে ভেরি নাইস। দেখা যাচ্ছে আমার ছকের মধ্যে সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ছিল, আমি আগে থেকেই সেটাকে অফ করে দিয়েছি, ভেরি নাইস। কিন্তু যদি এই নেগেটিভিটিটা থাকে, যদি অফ না করা হয়ে থাকে, তাহলে কিন্তু আমার যে গতি, সেই গতিটা কি হয়ে যাবে? একই জায়গায় স্ট্যাক হয়ে রইল বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে শুরু করলো। যেখানে আছি সেখান থেকে নিচে নামছি উঠছি, নিচে নামছি উঠছি, কিন্তু ইনক্রিজ কখনো হবে না। একই জায়গা, নিচে নামছি আবার সেই জায়গা, আবার নিচে নামছি সেই জায়গা, এই জায়গাটা লক্ষ্য করা যাবে। কিন্তু ডেফিনিট ভাবে এটা বলে দেওয়া যায়, 8 হাউসে যখন শুক্রাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, শুক্রের ব্যাড রিফ্লেকশন কোনো মতেই আসবে না, 8 হাউসের নেগেটিভিটিটাকেই কিন্তু অফ করে দিচ্ছে। তার ফলে শুক্র মানে যে লাক্সারিয়াস লাইফ লিড করা, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ মানে আমরা যে অর সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা, সেটা আমি করতে পারবো। কিন্তু আমার নেগেটিভিটি বা অর সিচুয়েশনটাকে কেবল ওভারকাম করছি, আবার দেখা যাচ্ছে কোনো কারণে সেই নেগেটিভ বা অর সিচুয়েশনটা চলে আসছে, আবার ওভারকাম করছি। আমি পূর্ণ মাত্রায় ওভারকাম করে জৈবিক সুখ আহরণ কোনো মতেই কিন্তু করতে পারবো না যদি নেগেটিভিটিটা অফ না করা হয়ে থাকে। সেকেন্ড হাউস যদি লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু রাহু কানেক্টেড হয়ে গেছে, তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, এবং সঞ্চয় ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবার যদি লক্ষ্য করা যায় যে মানসিকতা, মনোভাবের জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে, এবং সেইটাই কিন্তু আমার যে ডিক্রিজ হওয়া প্রতিরোধ করবে বা ডিক্রিজ হওয়া থেকে আবার নিজের জায়গায় ফিরে আসার জন্য সাপোর্টিভ সিস্টেম হিসেবে কাজ করবে। তার কারণ থার্ড হাউসের রবি কিন্তু এই শুক্রাদিত্য যোগেরই একটি অংশ, এবং থার্ড হাউসে কিন্তু কেতু বসে রয়েছে। কেতু মানে কি? কেতু মানে হচ্ছে, আমি বারবার ধরে বলেছি, কেতু একটি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে যদি সে বসে থাকে, সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে পাওয়ারফুল গ্রহের আন্ডারে বসে রয়েছে, কেননা শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে কিন্তু রবি। যে শুক্রাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে সেখানে রবির অবদানও কিন্তু 50%। তাহলে কেতু মানে স্যাটিসফ্যাকশনের জায়গা, তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। এবার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি স্যার এই সফলতার জায়গাটা ডিক্রিজ হয়ে যাবে? না, কেননা সফলতার ঘরের অধিপতি গ্রহ শুক্র কিন্তু ডেফিনিট ভাবে, প্রথমত হচ্ছে শুক্রের জায়গাটা যখন উচ্চস্থ হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু যদি লক্ষ্য করা যায় শুক্র কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, কিন্তু যখনই প্রবল রাজযোগের আন্ডারে চলে গেল, দুটো জিনিস ঘটবে। এক,
আমার জীবনে কিন্তু সফলতার দিকগুলো আসবেই। বুধ এবং রবির অবস্থান মানে যে অন্তর্দ্বন্দ্ব, আবার বলছি, আমি কখন অপশনাল হয়ে যাব, যখন প্রচুর অপশন আমার কাছে আসবে, তার মানে তো আমার কাছে প্রচুর সুযোগ আসবে। সেই সুযোগগুলোকে যদি সঠিক মতন আমি ব্যবহার করতে পারি, তাহলে আমার জীবনে সফলতা আসবে। তাহলে সফলতার জায়গাটা আবার যদি দেখা যায়, আমাদের মতন সাধারণ মানুষের সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বোঝায়, তাহলে সেই সফলতার জায়গাটা ডেফিনিট ভাবে আছে। আবার 12 নম্বর ঘরে যদি শুক্রের অবস্থান থাকে, কি হয়, ডেফিনিট ভাবেই কিন্তু অন্তত বৈবাহিক জীবনে প্রবলেম আসবেই আসবে। আর যাদের প্রবলেম চলছে, সেপারেশন বা ডিভোর্স আসবেই আসবে। সেই জায়গাটাও কিন্তু প্রতিরোধ করে দিচ্ছে। তাহলে আমার দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেপারেশনের জায়গা চলে এসছে ভুল বোঝাবুঝি থেকে, এমনকি পরবর্তীকালে ডিভোর্সের জায়গায় চলে যাবার জায়গা, সেখান থেকে আবার কিন্তু দুজনের কাছাকাছি আসবে যদি চেষ্টা করে, যদি মনে করে আমরা একে অপরকে আরেকটু বোঝার চেষ্টা করি। কারণ মানুষ বড় শক্তিশালী, আমি বারবার ধরে বলেছি, আমি যদি চাই তবেই কিন্তু হবে, আমি যদি না চাই তাহলে কোনো মতেই কিন্তু হবে না। আরেকটা জিনিসও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, 8 হাউসে কিন্তু রবির অবস্থান রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মিথুন রাশিকে কসাস এবং কনসাস থাকতে হবে কোন দিক থেকে, যাতে আমার মধ্যে কোনোভাবে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি না হয়, যাতে আমার মধ্যে কোনোভাবে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা না আসে, ইগো প্রবলেমের জায়গাটা না আসে, স্যাক্রিফাইস করার প্রবণতা দেখা গেল আমার নেই, কম্প্রোমাইজ করার প্রবণতা আমার নেই, অ্যাডজাস্ট করার ক্ষমতা আমার নেই। তাহলে কি সফলতার জায়গা, অর্থনৈতিক জায়গা, সফলতার জায়গা বা আমার যে সম্পর্কের জায়গা ভেঙে কিন্তু খান খান হয়ে যাবে। তাই জন্য কেবল শুনলাম ঘরে বসে রইলাম তা নয়, নেগেটিভিটিটা অফ করা খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন কিন্তু নেগেটিভিটিটা অফ করা। কিন্তু যদি আবার সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু এই শেষ 12 দিন ভালো অপরচুনিটির জায়গা। প্রথমত ভালো অপরচুনিটির জায়গা, দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি শত্রু নাশ করে ফেলার জায়গা। 12 দিনের মধ্যে ঋণ মুক্তি কখনো হয় না, কিন্তু যখনই আমার অপরচুনিটি আসতে শুরু করবে, সেগুলোকে সঠিক মতন ব্যবহার করতে শুরু করব, সোর্স অফ ইনকামটা যখন বৃদ্ধি হবে এবং যখন আমার মধ্যে প্ল্যানিং থাকবে, তখন ডেফিনিট ভাবে এই 12 দিনকে কাজে লাগিয়ে পরবর্তীকালে আমি কিন্তু ঋণ মুক্ত হতে পারবো। আবার ভেরি ভেরি কনসাস এবং কনসাস যাদের রক্ত রিলেটেড প্রবলেম রয়েছে, খুব সাবধান কিন্তু ডেফিনিট ভাবে হওয়া প্রয়োজন। সুগার, প্রেসার, আবার অপারেশনের জায়গা যাদের তৈরি হয়েছে, আমার এমন শারীরিক নেগেটিভিটি সৃষ্টি হয়েছে, অপারেশন করতেই হবে, গল ব্লাডার স্টোন, কিডনি জাতীয় প্রবলেম চলছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভীষণ সাবধান হতে হবে। ভাইরাল রোগ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, নার্ভ রিলেটেড রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভালো মতন ট্রিটমেন্টের প্রয়োজন। কেন? যদি আমি সেইগুলোকে কেয়ারলেস হয়ে যাই, যা হচ্ছে হচ্ছে ও, তাহলে কিন্তু অপারেশনের জায়গাটা পরবর্তীকালে নিয়ে চলে যেতে পারে। 2 চাকা, 3 চাকা, বহু চাকা থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস দুর্ঘটনার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওয়েস্ট অফ মানির জায়গাটা বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ঋণ নিয়ে বিজনেস করব না বা ঋণ কখনো কাউকে দেব না অতিমাত্রায়। বিজনেস করতে গেলে ঋণ নিতে হয়, হ্যাঁ, লোন নিতে হয়, তারপরে টাকা ধার দিতে হয়, এগুলো দিতেই হয়। কিন্তু অতিমাত্রায় যদি করতে শুরু করি, তাহলে পরবর্তীকালে কিন্তু প্রবলেম চলে আসতে পারে, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আরেকটা জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে বিশেষ করে মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু ওয়াইফের জায়গাটা, ওয়াইফের দ্বারা, ওয়াইফের ব্যবহার দ্বারা বা ওয়াইফের মধ্যে ইলিউশন আর ইমোশনের জন্য এবং কমিউনিকেশনের জায়গায় মুখনিসৃত বাণীর জন্য শত্রুতা বৃদ্ধির জায়গাও
মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত কসাস এবং কনসাস হতে হবে। মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে ওয়াইফের দিক দিয়ে কিন্তু তাদের এই যে বোধ, বুদ্ধি, যুক্তি, এইগুলোর স্খলনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন খুব ভালো মতন যদি 9 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, চন্দ্র এবং রাহুর অবস্থান কি হয়, প্রেমজ সম্পর্ককে কখনো পজিটিভ করে না একদিক দিয়ে, আর অন্য দিক দিয়ে কি করে, উচ্চশিক্ষার জায়গাটাই কিন্তু বাইরের পথ খুলে দেয়। আমি উচ্চশিক্ষার জন্য রাজ্যের বাইরে যেতে চাই, পারবে। আমি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাই, পারবে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, যখন 9th হাউসে চন্দ্র এবং রাহুর অবস্থান থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং মাতৃ প্রভাবের জায়গাটা নেগেটিভ হয়ে যায়। দেখা গেল ভুল একটা কাজ করছি, মায়ের সাপোর্টের জায়গা লক্ষ্য করা যায়। তেমন এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার যদি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10th হাউসটা লক্ষ্য করা যায়, অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে শনির অবস্থান, তাহলে 10th হাউস মানেটা কি? 10th হাউস মানে হচ্ছে 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1 9 10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা ক্ষেত্রের জায়গা, সেখানে শনি বসে থাকা মানে আমি কখনো যেন ফাটকা রিলেটেড কোনো টেন্ডেন্সি না আসে। 30% নিয়োজিত করলাম নিজেকে, 80% রেজাল্ট চাইছি না। শনি মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, প্রচুর কঠোর কঠিন পরিশ্রম, ঘাম ঝরানো, কমিউনিকেশনের জায়গা, বিশেষ করে কলিগদের সাথে বা সাবঅর্ডিনেটের সাথে, এবং একদম কট্টর বাস্তববোধের জায়গা। এই জায়গাগুলোকে নিয়ে যদি আমি চলতে পারি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যে নেগেটিভিটির কথা বললাম সেখান থেকে আমি ওভারকাম করতে পারবোই পারবো। কিন্তু যদি আবার 11th হাউসটাকে লক্ষ্য করা যায়, তাহলে 11th হাউসের অধিপতি গ্রহ, এখন বলাই যেতে পারে যে 8 নাম্বার ঘরে তো বসে রয়েছে, না নেগেটিভ ফল দেবে না, কেননা সেখানে রাজযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু রাজযোগ সৃষ্টি হওয়ার জন্য কি হলো, মঙ্গল এবং বুধের একত্রীকরণ, যেটা সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করে দিল। অর্থাৎ আমি যদি কর্ম করি, আমি 80% কর্ম করলাম, 40% রেজাল্ট পেলাম, হতেই পারে। কিন্তু আমি যে কর্মটা করব সেই কর্ম অনুপাতে কিন্তু আমি রেজাল্ট পাবো। আমি 30% কর্ম করলাম, 80% কখনো রেজাল্ট কিন্তু আমি পাবো না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। যেমন এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আরেকটা জায়গা কিন্তু খুব নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের যে যৌনাঙ্গ, আমাদের যে সেক্সুয়াল অবস্থান, আমাদের যে সেক্সুয়াল চাহিদা, নিবৃত্তিকরণের জন্য ভুল পথে পরিচালিত হওয়া। এবার যখনই সেটা বুধকে হিট করছে, বুধ মানে কি? বুধ মানে হচ্ছে রাজপুত্র বলা হয় গ্রহের অবস্থানের দিক দিয়ে। তার মানে ইয়ং জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এই যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য ভুলভাবে নিজেকে ব্যবহার করতে পারি, প্রেমজ সম্পর্কের দিক দিয়ে হতে পারে, দেখা যাচ্ছে মোবাইল ফোবিয়ার মধ্যে দিয়ে হতে পারে, নিজের স্খলন ঘটাচ্ছি। কেমন এই, তাই জন্য প্রেম, প্রীতি, ভালোবাসা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ভীষণ রকম মাথায় রাখার প্রয়োজন আছে। এর সাথে কিন্তু 5th হাউসেরও কানেকশন লক্ষ্য করা যাচ্ছে, কেননা 5 নম্বর ঘরের আমি যদি দেখি 1 2 3 4 5, 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্রের অবস্থান। তাহলে আমার ছেলে অথবা মেয়ে, তার সে বাচ্চা, যতই তার বয়স হোক না কেন, সে তো আমার কাছে বাচ্চা, তাহলে তার কোনো ভুল পদক্ষেপ হচ্ছে না তো? এই আমাদের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনকে সে কখনো প্রেম বলে মনে করছে না তো? ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা পরিচালিত হচ্ছে না তো? এটাও কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, শ্বশুর বাড়ির দিক দিয়ে কিন্তু প্রবলেম, শ্বশুর বাড়ির আত্মীয়দের দিক দিয়ে কিন্তু প্রবলেম। এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং আত্মীয় স্বজন, কাছের মানুষদের দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। বন্ধুত্বের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে ভালো মতন যাচ করে নেওয়া এটাও কিন্তু ভীষণ প্রয়োজন, কেন ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু আমি দেখা যাচ্ছে বাইরের মানুষকে বেশি বিশ্বাস করছি এবং তাদের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। চেস্ট রিলেটেড, হার্ট রিলেটেড, মস্তিষ্ক রিলেটেড এবং যৌনাঙ্গ রিলেটেড, সিস্ট রিলেটেড, ওভারি রিলেটেড, সাদাস্রাব রিলেটেড এই প্রবলেম যে সমস্ত নরনারীর রয়েছে তাদেরকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই। নমস্কার।